আমাদের আজকের আলোচ্য বিষয় 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট, বিষয় উচ্চতর গণিত। এখানে প্রথমে যে অ্যাসাইনমেন্ট আমাদের যে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এরকম যে 2021 সালের একটি কারখানায় বিভিন্ন শাখায় কর্মরত শ্রমিকদের তালিকা নিম্নরূপ। এখানে শ্রমিক সংখ্যা দেওয়া আছে এবং 3টা গ্রুপ দেওয়া আছে, শ্রেণী 1, শ্রেণী 2, শ্রেণী 3। আর এখানে শাখা দেওয়া আছে বিভিন্ন প্রকারের, একটা হচ্ছে উৎপাদন, একটা বিপণন আর একটা হচ্ছে বিতরণ। এখানে ছকের সংখ্যাগুলো একটি 3x3 ক্রমের ম্যাট্রিক্স, আর এই 3x3 ক্রমের ম্যাট্রিক্সকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারবো, কিন্তু প্রকাশ করার ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সকে অবশ্যই থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট বা দুইটি খাড়া উলম্ব রেখার সাহায্যে প্রকাশ করে নিতে হবে। এখানে যেহেতু উল্লেখ করা নাই যে কোন ব্র্যাকেট ইউজ করতে হবে, আমরা থার্ড ব্র্যাকেট সচরাচর ইউজ করতে পারি। আর যেহেতু 3x3, এটা দ্বারা বোঝানো হচ্ছে তিনটা সারি এবং 3টা কলাম নির্দেশ করে। তা প্রথমত বলছে যে এ ম্যাট্রিক্সটি প্রতিসম কিনা যাচাই করো। তা আমাদের প্রথমত জানতে হবে এরকম যে প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে। প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে যে আমাদের যে ম্যাট্রিক্স এখানে যে দেওয়া আছে, যেমন এ, এখানে যেমন আমাদের এ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে, এখানে যে এ ম্যাট্রিক্স এটা দেওয়া আছে যে উদ্দীপক হতে পাই a = 484,044,808। এই উদ্দীপকে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট আকারে লিখছি এবং a = লিখছি। কেন লিখছি এটা? কারণ হচ্ছে যে ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট বা উলম্ব খাড়া রেখা দ্বারা, দুটি উলম্ব খাড়া রেখা দ্বারা প্রকাশ করা হয়। আর যেহেতু প্রতিসম ম্যাট্রিক্স বলছে, প্রতিসম ম্যাট্রিক্স তখনই হয় যখন কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে, এই যে যে ম্যাট্রিক্সটা যেটা দেওয়া আছে একে যদি ট্রান্সপোজ করি, তবে সেই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, অর্থাৎ এই যে এ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে এটাই আবার চলে আসবে। এখন ট্রান্সপোজ বলতে কি বুঝি এটা একটু দেখি। ট্রান্সপোজ বলতে আমরা এখানে বুঝবো যে সারিগুলোকে, এই যে 484,044,808, এই যে সারি বরাবর যে মানগুলো আছে, যে ভুক্তিগুলো আছে, এই ভুক্তিগুলো আমরা কলাম বরাবর নিয়ে যাব। অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্স তাকেই বলে যখন আমরা সারিগুলোকে কলামে নিব, এই যে সারিগুলোকে কলামে নিব এবং কলামগুলোকে আমরা সারিতে নিব। এখন কথা হচ্ছে যে এখানে যেহেতু প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে প্রতিসমর ক্ষেত্রে a = a⁴t, অর্থাৎ এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ হতে হবে। তা এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ এ দেখা গেল আমাদের যে এ ম্যাট্রিক্স আছে, এই এ ম্যাট্রিক্স কে যদি ট্রান্সপোজ করি তবে মান আসে হচ্ছে 408,840,448, যেটা আমাদের এই যে ম্যাট্রিক্স এর সাথে মেলে না। তা যেহেতু আমাদের ট্রান্সপোজ করলে ম্যাট্রিক্স এর মান মেলে না, যেহেতু এ নট ইকুয়াল টু এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সেহেতু এ ম্যাট্রিক্সটি প্রতিসম নয়। আর এভাবে আমরা তথ্যগুলোকে যাচাই করতে পারি। কিভাবে বুঝলাম তাহলে যে ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করে ফেলি, তাহলে ট্রান্সপোজ করলে যেহেতু ইকুয়াল হয় না, সেহেতু আমাদের এই ম্যাট্রিক্সটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলা যাবে না। আর আমরা সেভাবে অ্যান্সার লিখবো যে যেহেতু এ নট ইকুয়াল টু এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সেহেতু এ ম্যাট্রিক্সটি প্রতিসম নয়। যে কোশ্চেন সেটা হচ্ছে যে a² - 7a + 6i3 = টুয়াইস x হলে x এর মান নির্ণয় করতে বলছে। a² করার প্রয়োজন আছে, 7a করার প্রয়োজন আছে, 6 × i3 করার প্রয়োজন আছে, এবং তারপরে আমরা যোগ বিয়োগ করতে পারবো। সেখান থেকে আমরা x এর মানটা বের করতে পারি। তাহলে আমরা সলিউশনের দিকে আসি। তাহলে আমরা প্রথম কোশ্চেনের পরে খ নম্বর কোশ্চেন লিখলাম যে ক হতে পাই a = 484,044,808, তারপর হচ্ছে a² সমান হচ্ছে a × a সমান এই যে দুইটা আমরা একই ম্যাট্রিক্স গুণ করলাম। এখানে গুণ করার বিভিন্ন ক্যালকুলেশন দেওয়া আছে যে আমাদের যেহেতু এখানে 3টা সারি 3টা কলাম বরাবর আছে, এখানেও 3টা সারি 3টা কলাম বরাবর আছে। আর আমরা জানি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয়, তাহলে ম্যাট্রিক্স দুইটি গুণ করা যায়। তা যেহেতু এখানে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 1 2 3, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের যে সারির সংখ্যা হচ্ছে 1 2 3, 3টা, অর্থাৎ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যেহেতু সমান, সেহেতু ম্যাট্রিক্সটাকে গুণ করা যাবে। তাহলে আমরা এভাবে যদি a² গুণ করি, তাহলে গুণ করলে এরকম আমরা সারি বরাবর গুণ করতে পারি। এর সারির সাথে এর কলাম গুণ, এর সারির সাথে এর কলাম গুণ, অর্থাৎ এই সারির প্রথম সারির সাথে তৃতীয় কলাম গুণ। এইভাবে আমরা দ্বিতীয় সারি দিয়ে গুণ করতে পারি, তৃতীয় সারি দিয়ে আবার গুণ করতে পারি। তাহলে গুণের যে রেজাল্টটা আসলো, a² হচ্ছে 48 64 80 32 16 48 96 64 96।
এবার আমরা তারপর 7 এ করলাম, অর্থাৎ যে এ ম্যাট্রিক্স ছিল সেই ম্যাট্রিক্সের সাথে আমরা 7 গুণ করলাম, 7 গুণ করে এই যে এই মানটা আমরা চলে আসলো। তাহলে সেটাকে আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করবো, যেহেতু এটা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে বলছে। এখন দিয়ে লিখলাম যে a স্কয়ার মাইনাস 7a প্লাস 6i3 ইকুয়াল টুয়াইস এক্স। তাহলে এ স্কয়ার, ওই যে আমরা এ স্কয়ারের যে মানটা বের করছি সেটা লিখলাম মাইনাস 7a, অর্থাৎ এর সাথে 7 গুণ করলাম প্লাস 6i3। যেহেতু আমি আগেই বলছি যে i3, এখানে i হচ্ছে অবেদঘাতী ম্যাট্রিক্স নির্দেশ করে, যার প্রধান কর্ণ বরাবর 1 1 1 নির্দেশ করে এবং বাকিগুলো শূন্য দ্বারা পূর্ণ থাকবে বাকি ভুক্তিগুলো। এবং তার সাথে 6 গুণ করলে প্রধান কর্ণ বরাবর যা 6 হয়ে যাবে, আর বাকি ভুক্তিগুলোর সাথে 0 এর সাথে গুণ করলে যা গুণ করবে সেটাই 0 হয়ে যায়, ইকুয়াল টুয়াইস এক্স। তারপর আমরা যে কাজটা করলাম যে এখানে আমরা আছে এর প্রথম এই যে যোগ করব কিভাবে, যে এখানে 48, এখানে যেহেতু এটার সাথে এই ম্যাট্রিক্সটার সাথে বিয়োগ আছে, তাহলে আমরা লিখতে পারি 48 এর প্রথম ম্যাট্রিক্সের প্রথম উপাদান বিয়োগ দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম উপাদান যোগ তৃতীয় ম্যাট্রিক্সের প্রথম উপাদান, সেই হিসেবে 48 মাইনাস 336 প্লাস 6। একইভাবে আমরা 64 মাইনাস 448 প্লাস 0, এভাবে আমরা বিয়োগটা করে ফেলতে পারি। তারপর আমরা যে কাজটা করতে পারি 80 মাইনাস 560 প্লাস লাস্টে যে আমাদের ছিল হলো ভুক্তি 0, এগুলো যোগ করে দিলাম। দেওয়ার পরে যে মানটা আসলো টুয়াইস এক্স, এখানে আমরা যোগ বিয়োগ করে যে মানটা পেলাম, তারপরে যে টুয়াইস এক্স যেটা আছে, এই যে 2 যেটা আছে, এই 2 টাকে আমরা ভাগ আকারে দিতে পারি। এই পাশে দেখো 282 কে আমরা 2 দ্বারা যদি ভাগ করি 140 চলে আসে। 192 কে 2 দ্বারা ভাগ করলে মাইনাস 570, 192 কে করলে মাইনাস 96, মাইনাস 576 কে যদি করি মাইনাস 288 চলে আসে, 88 চলে আসে। এখন তারপর আছে মাইনাস 384 কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, এরকম ভাবে আমরা সকল ভুক্তিকে ভাগ দিতে হবে, কারণ ম্যাট্রিক্সের গুণ বা ম্যাট্রিক্সের ভাগ সকল ভুক্তির সাথে হয়, কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে ম্যাট্রিক্সের মতন এরকম সকল ভুক্তির সাথে গুণ হয় না, যে কোনো একটা সারি বরাবর বা যে কোনো একটা কলাম বরাবর গুণ হয়। তাহলে আমরা এখান থেকে এক্স এর মান বের করতে পারি, এটা আমাদের অ্যান্সার। তাহলে এই যে আমরা যে কাজটা করলাম, কি কি কাজ করলাম, প্রথমত আমরা এ স্কয়ার মাইনাস 7a প্লাস 6i3 এই মানটা বের করার জন্য আমাদের আগেই বের করে নিয়েছি, এ স্কয়ার করছি, এ স্কয়ার এখানে গুণ করছি, গুণের পরে আমাদের এখান থেকে গুণ করছি, গুণ করে এই মানটা আসছে, মান পড়ার পর 7 এ আসছে, 7 এর পরে আমরা এখানে লিখছি, তারপর হচ্ছে এটা লেখার পরে আমরা এটা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিয়ে তারপর হচ্ছে এখান থেকে ফাইনাল যে রেজাল্ট আসছে বিয়োগের ফল এটা, তারপর এক্স ইকুয়াল টু লিখলাম এই। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে আসতে পারি। এখন পরবর্তী কোশ্চেন কি আসে দেখি, যেখানে বলছে বি ইকুয়াল এই একটা ম্যাট্রিক্স হলে দেখা যে এ বি ইকুয়াল বি এ ইকুয়াল 80i3। তাহলে আমাদের এখানে যেহেতু বলছে এ বি ইকুয়াল বি এ ইকুয়াল 80i3, তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, প্রথমত আমরা এ বি ইকুয়াল 8, এখানে এ বি ইকুয়াল বি এ ইকুয়াল 80i3 যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে, তাই আমাদের এ তো অলরেডি দেওয়া আছে, বি এখানে দেওয়া আছে, তাহলে এর সাথে বি গুণ করব, দিয়ে 80i3 আসে কিনা সেটা দেখবো। আবার বির সাথে এ গুণ করব, দেখবো 80i3 আসছে কিনা সেটা দেখবো। i3 তো আগেই বলছে যে এটা অবেদঘাতী ম্যাট্রিক্স নির্দেশ করে, আর অবেদঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণ বরাবর 1 1 থাকে, বাকিগুলো ভুক্তিগুলো 0 0 দ্বারা 0 দ্বারা পূর্ণ থাকে। তাহলে আমরা দেখি গ নম্বর কোশ্চেন সলিউশন কেমন ভাবে করলাম, যে দেওয়া আছে লিখবো, সমাধান লিখবো, বি ম্যাট্রিক্স লিখবো, ক হতে পাই লিখলাম, এ বি লিখলাম, এ ইন্টু বি। তাহলে আমাদের আগের মতোই যে যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান আছে, সেহেতু ম্যাট্রিক্সটাকে গুণ করা যায়। তাহলে আমরা এ বি গুণ করলাম, গুণ করার পরে এই একটা রেজাল্ট আসলো, সেখানে রেজাল্ট হচ্ছে 80 0 0 80 0 0 0 80 চলে আসে। সেখান থেকে 80 যদি আমরা কমন নেই 1 1 1 চলে আসে, যেখানে আমরা i3 লিখতে পারি। কারণ আমরা এখানে i3 ম্যাট্রিক্স কেন বললাম, কারণ i3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণ বরাবর আমরা আছে 1 লিখবো। এখানে ম্যাট্রিক্সের থার্ড ব্র্যাকেট দিতে পারি আমরা, দিয়ে এখানে আমরা কমা দিয়ে লিখতে পারি, যেখানে i3 ইকুয়াল 1 0 0 0 1 0 0 0 1, এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে নিব। তারপরে আমাদের বিএ যদি গুণ করি, এখানেও যেহেতু তোমাদের এখানে দেখো কোশ্চেনে দেওয়া আছে যে বির ক্ষেত্রে 3টা কলাম এবং পরে ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান আছে 3টে সারির, তাহলে এখানেও গুণ করা যাচ্ছে। তাহলে আমরা গুণ করে যে মানটা পাচ্ছি ফাইনালি 800 080 80 80 000 080 00 80, এখানেও আমরা 80 কমন নিতে পারি, কারণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সকল ভুক্তি থেকে কমন যায়, আর সেখান থেকে কমন নিলে আমাদের এই যে প্রধান কর্ণ বরাবর যেহেতু 1 1 আছে, এটাকে আমরা i3 ক্রমের ম্যাট্রিক্স বলতে পারি। এইভাবে আমরা লিখতে পারি, যেখানে i3 ইকুয়াল টু 1 0 0 0 1 0 0 0 1। তাহলে আমরা সর্বশেষ কথা লিখতে পারি এরকম যে অতএব ab ইকুয়াল টু ba ইকুয়াল টু 80i3।
এইভাবে দেখানো হলো, এইভাবে আমরা লিখতে পারি। আমাদের যেহেতু এই নিয়মে আমরা করতে পারি সলিউশন গুলো। এবার আমরা আসি যে ঘ নম্বর যে কোশ্চেনটা, এমন একটি ম্যাট্রিক্স সি নির্ণয় করো যেন এসি ইকুয়াল সিএ ইকুয়াল আই3 হয়। তাহলে এসি ইকুয়াল সিএ ইকুয়াল আই3 হয়, এইটার মিনিংটা কি আমরা একটু দেখে আসি। এসি ইকুয়াল সিএ ইকুয়াল আই3, এটা দ্বারা বোঝানো হচ্ছে আমাদের যেহেতু এর মান প্রয়োজন আছে, ক হতে পারে আমরা এর মানটা লিখতে পারি। আর এখান থেকে এসি ইকুয়াল সিএ ইকুয়াল আই3, এটা দ্বারা বোঝানো হচ্ছে এসি ইকুয়াল আই3ও আমরা লিখতে পারি, সিএ ইকুয়াল আই3ও লিখতে পারি। দেখো এ যেহেতু এ পাশে আছে আর এ ডান পাশে যখন যাবে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হলে এ ইনভার্স হয়ে যায়। আর এ ইনভার্সের সাথে ধ্রুবক পদ গুণ করলে এ ইনভার্সই আসে। এখানে আমরা কোনো সাইড নোট দিতে পারি যে এ ইন্টু আই ইকুয়াল এ, এরকম দিতে পারি। এখানেও ঠিক সেম, সি এ ইকুয়াল আই3 বা সি ইকুয়াল হচ্ছে এ ইনভার্স আই3 ইকুয়াল এ ইনভার্স। তাহলে আমরা যদি সি ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়, তবে এর বিপরীত ম্যাট্রিক্সটা যদি নির্ণয় করতে পারি, তাহলে সি এর ম্যাট্রিক্সটা নির্ণয় করতে পারলাম। তাহলে এখন এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমরা প্রথমত যে কাজ করতে হয়, ডিটারমিনেন্ট অফ এ বের করতে হবে। 484044808, তাহলে ডিটারমিনেন্ট অফ এ যদি আমরা বের করি, তাহলে ফাইনালি যে রেজাল্টটা আসে 256 চলে আসে। আর আমরা তো জানি যে যখন হচ্ছে কোনো নির্ণায়কের মান শূন্যের সমান হয় না, তখন সেই নির্ণায়কটাকে সেই এই যে এখানে যেহেতু তাহলে ডিটারমিনেন্ট অফ এর মান ফাইনালি আমাদের যে রেজাল্টটা আসলো সেটা হচ্ছে 256 নট ইকুয়াল টু 0 এখানে, কারণ 0 সমান নয়। আর 0 সমান না হলে তখন এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। তাই আমরা লিখছি যে অতএব এ ইনভার্স বিদ্যমান। যত সুন্দর করে লেখা যায়। তারপর হচ্ছে এর সহগুণক গুলো হলো a11 ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 -1 টু 1 প্লাস 2। এটার দ্বারা মিনিংটা হচ্ছে এরকম যে a11 দ্বারা বোঝানো হচ্ছে এটা প্রথম সারি প্রথম কলাম যোগ, মাইনাস সহগুণের ক্ষেত্রে -1 টু দি পাওয়ার i প্লাস যে আকারের যে আকারের যে নির্ণায়ক তাকে আমরা সহগুণক বলে থাকি। -1 টু দি পাওয়ার i প্লাস নির্ণায়কের যে মানটা, -1 টু দি পাওয়ার i প্লাস যে আকার থাকতে হবে কোনো অনুরাশির সামনে। কোনো অনুরাশির সামনে -1 টু দি পাওয়ার 1 i প্লাস যে আকার যদি থাকে, তাহলে আমরা সেটাকে সহগুণক বলি। তাই আমরা এখানে a11 যখন আমরা বের করতে যাচ্ছি, তখন আমরা -1 টু দি পাওয়ার i প্লাস যে, অর্থাৎ 1 প্লাস 1 দিয়ে দিলাম, এখানে 1 প্লাস 2 দিলাম। এইভাবে হিসাব করে যে মাইনাসের মানটা থাকবে। আর আমরা এই যে 11 12 13 21 22 23 এবং 31 32 33 এই যে 9টা ভুক্তি পেলাম, এই 9টা ভুক্তিকে সারি বরাবর লিখলাম এই যে অ্যাডজয়েন্ট অফ এ দিয়ে। আর আমরা জানি যে অ্যাডজয়েন্ট অফ টি কে এই অ্যাডজয়েন্ট অফ এ কে আমরা এখানে ট্রান্সপোজ যদি করি, তবে এই ম্যাট্রিক্সটা চলে আসে। ট্রান্সপোজ মানে তো আমি আগেই বলছি, প্রথম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই সারিগুলো কলাম হয়ে যাবে, সারিগুলো কলাম হয়ে যাবে, সারিগুলো কলাম হয়ে যাবে। তাহলে এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে সূত্র আমাদের 1 বাই মডুলাস অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। এখানে মডুলাস অফ এ 1 বাই 256 বসে দিলাম, অ্যাডজয়েন্ট অফ এ আমাদের মানটা বসে দিলাম। এটা আমাদের এ ইনভার্সের মান। আর তাহলে আমরা লিখতে পারি অতএব সি ইকুয়াল এ ইনভার্স ইকুয়াল 1 বাই 256, যেটা আমাদের সির মান নির্দেশ করতে পারে। ঠিক আছে, এভাবে আমরা করতে পারি। আর পরবর্তী যে কোশ্চেনটা বলছে, উৎপাদন, বিপণন এবং বিতরণ শাখার শ্রমিকদের মাসিক মোট বেতন যথাক্রমে দেওয়া আছে। তা আমরা এই মাসিক বেতনটাকে আমরা ধরে নিব এক্স ওয়াই জেড আকারের। তাই আমরা এইভাবে লিখতে পারি এক্স ওয়াই জেড আকারে, এবং প্রত্যেকটা শ্রেণী বরাবর প্রত্যেক জন একজন শ্রমিকের মাসিক বেতন কত প্রত্যেক গ্রুপের ক্ষেত্রে আমরা সেটা নির্ণয় করব। তাহলে আমাদের যে কাজটা প্রথমে করতে হবে, আমরা এরকম ভাবে ধরে নিব যে মনে করি উৎপাদন, বিপণন এবং বিতরণ শাখার শ্রমিকদের প্রতিজনের মাসিক বেতন যথাক্রমে এক্স ওয়াই জেড টাকা। শ্রেণীগুলোকে কলাম বরাবর সাজিয়ে একটি ম্যাট্রিক্স এ গঠন করি, অতএব এ ইকুয়াল এটা লিখলাম। সুতরাং আমরা পাই দিয়ে লিখলাম, এর সাথে এক্স ওয়াই জেড গুণ দিয়ে আর এত টাকা আমাদের দেওয়া আছে মাসে মোট বেতন। তাহলে আমরা এটা লিখলাম, এটার সাথে এটা গুণ করে দিলাম, গুণ করে দিয়ে এটা লিখলাম। আর শ্রমিকদের মোট বেতন যথাক্রমে এত দেওয়া আছে, যেহেতু আমাদের ক্যালকুলেশন করতে হবে, এজন্য আমরা ক্রেমারের রুলস ফলো করব এখানে। এজন্য আমাদের এই টাকাগুলোকে 196 এই যে 3টা জিরো দেওয়া আছে, এটাকে আমরা 1000 টাকা ধরে নিয়ে ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী এইভাবে করতে পারি। 196,000 টাকাকে আমরা 196 88,000 টাকাকে আমরা 88 200,000 টাকাকে আমরা 200 এরকম ভাবে লিখে, তারপর হচ্ছে এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে 48044800808 এইভাবে আমরা ডির মান লিখলাম, ডির মান বের করলাম। যেহেতু আমরা ক্রেমারের রুলস ফলো করব, এই জন্য এই ডির মানটা লেখার পরে আমরা ডি সাফিক্স এক্সটা বের করব। ডি সাফিক্স এক্স এর মান কত আসলো একইভাবে। আর এক্স ডি সাফিক্স এক্স বের করার নিয়ম কি, যে বরাবর আমাদের আছে এক্স যদি বের করতে চাই, তাহলে এক্স বরাবর এই রাশিটা বাদ যাবে, এখন এখানে এই ধ্রুবক উপাদানগুলো যে বসবে। আবার যখন ওয়াই বের করব, ওয়াই এর হিসাবটা এখানে বাদ দিব, দিয়ে এইখানে ধ্রুবক পদটা চলে আসবে। আবার যখন জেড হিসাব করব, জেড এর জায়গায় এটা বাদ দিব, দিয়ে ধ্রুবক পদটা
যোগ করে দিব এখানে। তাহলে এইভাবে আমরা ডি সাপেক্স এক্স এর মান বের করলাম, ডি সাপেক্স ওয়াই এর মান বের করলাম, তারপর হচ্ছে এখানে ডি সাপেক্স জেড এর মানটা বের করলাম। এই যে এখন বের করার পরে আমরা এক্স এর মান লিখলাম ডি সাপেক্স এক্স ডিভাইডেড বাই ডি এর মান 15, এখানে ওয়াই ইকুয়াল জেড ইকুয়াল আছে ওয়াই ইকুয়াল পেলাম 12, জেড ইকুয়াল হচ্ছে 10। আমরা সুন্দর করে লিখবো। তারপর দেখো আমাদের যেহেতু 15 পেলাম, 15 মানে কি 15 টাকা? 15 টাকা না, এখানে কিন্তু 15,000 টাকা। শ্রেণী 1 এর একজন শ্রমিকের মাসিক বেতন 15,000 টাকা, শ্রেণী 2 এর একজন শ্রমিকের মাসিক বেতন 12,000 টাকা এবং শ্রেণী 3 এর একজন শ্রমিকের মাসিক বেতন 10,000 টাকা। তাহলে আমরা এভাবে এই এই যে আমাদের যে অ্যাসাইনমেন্টটা আসছে, এই অ্যাসাইনমেন্টটাকে আমরা এভাবে সলিউশন করতে পারি। এই আঙ্গিকে আমরা সলিউশন করে নিতে পারি, অথবা আমরা এই নিয়মটাই ফলো করতে পারি।